পশ্চিমবঙ্গের গণ্ডি ছাড়িয়ে আমি চলে এসেছি উড়িষ্যা রাজ্যের গজপতি জেলার পাড়ালেখামুন্ডিতে এবং বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটিতে। এখানে আমরা অনেকেই কিন্তু এমএসসি রিসার্চ নাইট্রোজেনের ওপর করেছি। আজকে সেই রিসার্চের বেশ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আমরা দেখেছি এই উড়িষ্যা রাজ্যের মাটিটা কিন্তু পশ্চিমবঙ্গের মাটি, আমরা যে প্রোগ্রামগুলো আপনাদের সামনে তুলে ধরেছি সেখানের মাটি থেকে একটু আলাদা, লাল ধরনের মাটি। এই মাটিতে আমরা বেশ কয়েকজন ধানের জমিতে নাইট্রোজেনের ওপর কাজ করেছি। এই নাইট্রোজেনের গুরুত্ব ঠিক কতটা সেটা জানতে আমরা বর্তমানে আমাদের সঙ্গে পেয়ে গেছি সেঞ্চুরিয়ান ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর সুপ্রদীপ সরকার স্যারকে। আমরা স্যারের সঙ্গে যে কথা বলে জেনে নেব এই নাইট্রোজেনের গুরুত্ব জমিতে বা ধানের ক্ষেত্রে কতটা, এবং সেক্ষেত্রে এর সঠিক পর্যাপ্ত পরিমাণ বজায় রাখতে কৃষক কী কী ব্যবস্থা নিতে পারে। আচ্ছা স্যার, আমরা দেখেছি আমরা অনেকেই নাইট্রোজেনের ওপর কাজ করেছি, এই নাইট্রোজেনের গুরুত্বটা ঠিক কী? নাইট্রোজেনের বিশেষ গুরুত্ব, কারণ প্রথম কথা হচ্ছে নিউট্রিয়েন্ট হচ্ছে আমাদের একটা মেজর ইনপুট যে কোনো ক্রপ প্রোডাকশনে। তার মধ্যে নাইট্রোজেন সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করি, কারণ নাইট্রোজেন দেখা যাচ্ছে আমাদের যে কোনো ফসলের তার মেটাবলিক এবং ফিজিওলজিক্যাল যে প্রসেসগুলো, যে প্রসেসগুলোর জন্যই আমরা ধানটা পাই, তো সেইটা পুরোপুরি নির্ভর, এই প্রসেসটাকে রেগুলেট করে নাইট্রোজেন। সেই জন্য নাইট্রোজেন কতটা পরিমাণে গাছ গ্রহণ করতে পারছে সেইটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবার তুমি যেটা বললে, তুমিও আমার ছাত্রী এবং তোমার সাথে সাথে আরও 5-6 জন ছাত্রছাত্রীকে আমি গত বছর নাইট্রোজেনের উপর কাজের নানা রকম ধরনের পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। এখন এখানকার মাটি যেটা পশ্চিমবাংলার মানুষ যদি বুঝবেন যে পারলেখামুন্ডির মাটিটা অনেকটা আমাদের পুরুলিয়া বাঁকুড়ার মাটির মতো, লাল কাঁকড়া মাটি, এবং এটা হচ্ছে বেলে মাটি, এবং যার জল ধারণ ক্ষমতা খুব কম, এবং এর নাইট্রোজেন এবং কার্বনের পরিমাণও খুব কম। আমরা যে কোনো মাটিকে বলি ভালো মাটি, যে মাটিতে কার্বনের পরিমাণ বেশি থাকে। এইখানকার মাটিতে খুবই কম পরিমাণ কার্বন আছে, 0.3%-এরও কম। সেই জন্যে এখানে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনটা যেটা আমরা, এবং যেহেতু এইখানকার মাটিটা হচ্ছে খুব কোর্স টাইপের, বালির ভাগ বেশি, সেই জন্যে নাইট্রোজেনটা অনেক সময় সেখানে নিচের দিকে চলে যায় এবং সেটা জলের মাধ্যমে আমাদের গ্রাউন্ড ওয়াটারকেও দূষিত করতে পারে। তো এখানে আমি মূলত কয়েকটা কাজ ভেবেছিলাম। একটি স্টুডেন্টকে দিয়ে করেছিলাম নাইট্রোজেন কতটা পরিমাণে দিলে আমরা ঠিকমতো ফসলটা পাবো। সেখানে আমরা প্রতি 20 কেজি অন্তর দিয়ে একটা 120 কেজি অবধি করেছিলাম, এবং সেখানে দেখেছি যে যেহেতু এই মাটির মধ্যে তার উর্বরতা খুবই কম, তার জলধারণ ক্ষমতা কম, এর কিন্তু রেসপন্স প্রচণ্ড। 120 কেজি অবধিও তার কিন্তু ফলন বেড়েই গেছে। যার জন্য এবছর আমরা আরেকটা প্রোগ্রাম করছি যেখানে আরও বেশি নাইট্রোজেন দিয়ে দেখব। এবং দ্বিতীয়ত আমরা যেটা দেখেছি, নাইট্রোজেনটা 0 থেকে 15 সেন্টিমিটার, যেটা তারপরেও 40 সেন্টিমিটারে গিয়েও দেখেছি যথেষ্ট পরিমাণে নাইট্রোজেন সেখানে চলে যাচ্ছে, এবং সেই নাইট্রোজেনটা কিন্তু ফসলের উৎপাদনের সাথে জড়িত থাকছে। যেমন তুমি যে কাজটা করেছো, বিশেষ করে তুমি ন্যানো ইউরিয়া করেছো। ন্যানো ইউরিয়া নিয়ে অনেকে অনেক রকম কথা বলছে, তবু আমি বলবো এখন বর্তমানে এই সমস্ত অঞ্চলে ন্যানো ইউরিয়া দিয়েও কিন্তু একটু লাভজনক ব্যাপারটা তুমি পেয়েছো, এবং এই যে লাভজনকটা, এটা একজন চাষির ক্ষেত্রে বিরাট গুরুত্বপূর্ণ। এখন অনেকে বলতে পারে যে ন্যানো ইউরিয়া অতি কম পরিমাণে দিয়ে আমি এত মাটির থেকে নাইট্রোজেন নিচ্ছি, তাহলে আমাকে তার সাথে সাথে ভাবতে হবে, যেহেতু এখন এই অঞ্চলেও তুমি দেখছো চারপাশে মেকানাইজড হারভেস্টিং করছে, তাহলে ওই যে স্ট্রগুলো আছে, স্ট্রগুলো আমরা যদি মাটিতে আবার মিশিয়ে দিতে পারি, তাহলে কিন্তু অনেকটা পরিমাণে আমি বায়োলজিক্যাল মেটেরিয়াল যদি মাটিতে মিশিয়ে দিই, তাহলে কিন্তু মাটির জলধারণ ক্ষমতা, তার উর্বরতা সমস্তগুলো বৃদ্ধি পাবে, এবং তাতে দেখা যাবে যে ভবিষ্যতে হয়তো এই ন্যানো ইউরিয়া বা ইউরিয়া স্প্রে, এই সমস্ত পদ্ধতি যেগুলো, এর মাধ্যমেও আমি নাইট্রোজেনের ব্যবহারটা অনেক ভালোভাবে করতে পারবো। যেটা তোমরা করেছো নাইট্রোজেন ইউজ এফিসিয়েন্সি, তাহলে আমরা হয় নাইট্রোজেনের আগে ডোজ ঠিক করা, তারপরে এবছর একটা কাজ যেমন আমি প্ল্যান করেছি, সেটা হচ্ছে যে কোন সময় ফসল লাগালে আমি ধানের রোপণ করলে আমি নাইট্রোজেনটা ম্যাক্সিমাম ইউজ করতে পারবো। যার জন্য সেই ছাত্র যেটা করবে 15 জুলাই, 31 জুলাই, 15 আগস্ট সে ধানের চারা রোপণ করবে, এবং আমরা দেখতে চাইব যে কোন সময় নাইট্রোজেন বেশি
সুন্দরভাবে ব্যবহার হচ্ছে প্রাকৃতিক পরিবেশের সাথে। তোমার ক্ষেত্রে হয়েছে ন্যানো ইউরিয়া স্প্রে, একজন স্টুডেন্ট করেছে যে নাইট্রোজেনের ডোজটাকে ঠিক করা। এছাড়া আরেকটা হচ্ছে আমরা ধানের জমিতে নানা রকম স্পেসিং দিই, এবং স্পেসিং দেওয়ার সাথে নাইট্রোজেনের লেভেলও আমরা দেখব, যাতে কতটা পরিমাণে নাইট্রোজেন বেশি ব্যবহার হচ্ছে, তাতে কোন স্পেসিংটা জরুরি। সো আমাদের মেন যেটা উদ্দেশ্য থাকবে যে বিভিন্ন ধরনের রাস্তাগুলো দিয়ে হাঁটা, এবং আমাদের মূল লক্ষ্য হচ্ছে নাইট্রোজেনের ব্যবহারটা কি করে বাড়াতে পারি। এবং ব্যবহার বাড়ানো মানে নাইট্রোজেন যেহেতু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেটাবলিক এবং ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিসে, তাহলে আমার ফলনটা বেশি হবে। এবং সাধারণত চাষিরা যে নাইট্রোজেন সার ব্যবহার করেন, যেটা তোমরা দেখেছো 40 সেন্টিমিটারে যদি বেশিরভাগ নাইট্রোজেন চলে গিয়ে থাকে, সেটা ধান গাছের শেকড় 40 সেন্টিমিটারের নিচে যায় না, সে নিতে পারে না। সেই জন্যে আমাদের দেখতে হবে কিভাবে নাইট্রোজেনের ব্যবহারটা আরও বাড়ানো যায়। আচ্ছা স্যার, নাইট্রোজেনের ঘাটতিতে কি কি রোগ আমরা মানে কি কি সমস্যা দেখতে পাই, এবং নাইট্রোজেন বেশি পরিমাণে জমিতে দিলে কি কি সমস্যা দেখা যায়? নাইট্রোজেনের ঘাটতি যদি থাকে, প্রথম কথা হলো, তাহলে এই যে সমস্ত মেটাবলিক প্রসেসগুলো আসছে, এই মেটাবলিক প্রসেসগুলো আমার হ্যাম্পার করবে, এবং তাতে দেখা যাবে আমার ফলন কম হবে। দ্বিতীয়ত হচ্ছে নাইট্রোজেনের সাথে কিন্তু ফসফেট এবং পটাশের অ্যাভেলেবিলিটিও কিছুটা যুক্ত। তাহলে নাইট্রোজেন যদি মাটিতে কম থাকে, তাহলে সেগুলোও হ্যাম্পার করবে। তো ওভারঅল আমার নিউট্রিশন যেটা কোনো ক্রপের দরকার, সেই নিউট্রিশনের ঘাটতি থাকবে, এবং সেটা পুরোপুরি দেখা যাবে আমার ফলনের কম ফলন হয়। এবং দ্বিতীয় কোশ্চেন যেটা হচ্ছে, নাইট্রোজেন যদি বেশি দিই, যেটা বললাম, যেহেতু এখানকার মাটি হচ্ছে বালি মাটি প্রধান, তো নাইট্রোজেনের সাধারণত ধান জমিতে আমরা যেটা দিই নাইট্রেট ফর্মে থাকে, এবং নাইট্রেট হচ্ছে খুব সহজেই পরিবাহিত হয়, এবং এই নাইট্রেট ফর্ম সহজেই জলের সাথে সে আমার আন্ডারগ্রাউন্ডে জলে চলে যাবে। এবং আন্ডারগ্রাউন্ড যদি নাইট্রেট পলিউশন হয়, তাহলে তার থেকে নানা রকম কিন্তু রোগ দেখা যায়। বিশেষ করে বাচ্চাদের যেটা একটা ব্লু আইড বলে একটা ডিজিজ আছে, সেটা কিন্তু নাইট্রোজেন টক্সিসিটি থেকে হয় গ্রাউন্ড ওয়াটারের জল, কারণ গ্রাউন্ড ওয়াটারের জল আমরা খাই। দ্বিতীয়ত আমাদের দেখা যায় যে এই নাইট্রোজেন যেটা আছে মাটির মধ্যে, সেটা নাইট্রাস অক্সাইড হিসেবে, গ্যাস হিসেবে সেটা মাটির থেকে বেরিয়ে এসে আমার আবহাওয়ার সাথে মিশবে। এবং নাইট্রাস গ্যাস আমরা জানি এটি একটি গ্রিন গ্যাস, এবং কার্বনের চেয়েও কিন্তু 10 গুণ শক্তিশালী। সেই জন্য কার্বন পলিউশনে যত ক্ষতি হবে, নাইট্রাস অক্সাইড যদি আমার আসে অ্যাটমসফিয়ারে, তার ক্ষতি কিন্তু আরও বেড়ে যায়। সেই জন্যে আমাদের দেখতে হবে যাতে নাইট্রোজেনের অধিক প্রয়োগও না হয় বা কম প্রয়োগও না হয়। এবং যার জন্য দেখবে এখন অনেকে এখানেও করছে, কয়েকজন ছাত্র তোমরা করেছো, সাইট স্পেসিফিক নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট। তোমরা যেগুলো ব্যবহার করেছো, ক্লোরোফিল মিটার বা গ্রিন সিকার, বা তোমরা এর মাধ্যমে দেখেছো, এবং লিফ কালার চার্ট, এই তিনটে পদ্ধতির মধ্যে দিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে কোন সময় গাছের ক্লোরোফিলটা কত পরিমাণে আছে, এবং ক্লোরোফিলটা পুরোপুরি নির্ভর করে নাইট্রোজেনের উপর। তাহলে ক্লোরোফিলের ঘাটতি যখনই হবে, আমি তখনই নাইট্রোজেন দেবো। এই পদ্ধতিতে সাইট স্পেসিফিক নিউট্রিয়েন্ট ম্যানেজমেন্ট করলে নাইট্রোজেনের ঘাটতি বলো বা অধিক প্রয়োগ, দুটোই আমি কমাতে পারবো। আপনারা শুনে নিলেন, নাইট্রোজেন কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ম্যাক্রোনিউট্রিয়েন্টস। এই নাইট্রোজেনের ঘাটতি বা বেশি পরিমাণ দিয়ে ফেললে কিন্তু জমির পাশাপাশি ফসলেরও ক্ষতি দেখা যায়। তাই অবশ্যই ফসল ভালো রাখতে এবং লাভবান হতে হলে সঠিক পরিমাণে নাইট্রোজেন সহ বিভিন্ন নিউট্রিয়েন্ট দেওয়া কিন্তু অবশ্যই প্রয়োজন। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে তথ্যগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।